মানুষ এখন ক্রনিক ডিজিজে আক্রান্ত এবং তার বডিতে কি অবস্থা আছে সেটা দেখবো। ডাক্তাররাও এটা ইউজ টু, টেক্সট বইগুলোতে এভাবেই লেখা। আয়ুর্বেদিক ডাক্তার আছে, আমাদের আকুপাংচারিস্ট আছে, আমাদের হোমিওপ্যাথি আছে। থ্যাংক ইউ যে আসলে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি ঢাকায় থাকি না, আমি থাকি সিলেটে। তো একটু আগে 1টার দিকে আমি আসছি। সো আজকে আসলে আমি মেইনলি কথা বলবো যে আমরা জানি যে আমাদের জেনোমিক্স একটা বড় পার্ট আমরা বলি, এবং এটার ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা যেহেতু একটু আগে বলা হলো যে জেনোফ্যাক্স বায়োল্যাব একসাথে কাজ করতেছে, তো এই জায়গায় আমাদের এই জেনোমিক্সের একটা বড় পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের গাটের মধ্যে যে মাইক্রোবসগুলো আছে সেইটা, এবং বেশ কিছু জেনেটিক ডিসঅর্ডার। তার মধ্যে জেনোফ্যাক্স এখন কাজ করতেছে থ্যালাসেমিয়া নিয়ে, যে এই যে গাট মাইক্রোব এবং থ্যালাসেমিয়ার এই ক্ষেত্রে যে জেনোমিক্স পার্টটা আধুনিক ডায়াগনোসিসের ক্ষেত্রে আসলে কতটুক অ্যাডভান্স, কতটুক মানে ভূমিকা পালন করতে পারে, রোল প্লে করতে পারে, সেইটা বলার জন্যই আজকে আমার এখানে আসা। এবং এইটা যেহেতু জেনোফ্যাক্স বাংলাদেশে প্রথম এই সার্ভিসটা আমি যদি বলি বা এই কাজটা করতেছে, সো জেনোফ্যাক্স ডেফিনেটলি সবার চেয়ে এগিয়ে আছে এই বিষয়টাতে। ওকে, তো উনি যদি মানে বলেছেন, আমি আসলে আমার ইন্ট্রোডিউস আরেকটু বলবো যে আমি হচ্ছে শাকিনুর ইসলাম মণ্ডল, আমি পিএইচডি করেছি মেডিসিনে। আমি জেনোফ্যাক্সে কনসালটেন্ট হিসেবে আসি, বাট আমি কিন্তু পার্মানেন্টলি আসি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আমি আমার পিএইচডি করেছি জাপান থেকে, তারপরে আমি পোস্টডক করেছি ইউএসএ থেকে, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে। দেন আরেকটা পোস্টডক করা আমার এপিসি মাইক্রোবায়োম আয়ারল্যান্ড থেকে। তারপরে এখন আমি সাস্টে আসছি, সো এখন সাস্টে কাজ করতেছি, স্টুডেন্টদের পড়াই আর কি। ওকে, সো যেহেতু আসলে আমরা মানে সবাই চেষ্টা করি যে আমাদের হেলথের কোয়ালিটিটা বেটারমেন্ট করার জন্য, ভালো কিছু করার জন্য, এখন দেখা যাচ্ছে যে একটা ইন্ডিভিজুয়ালের যে কোয়ালিটি অফ হেলথ, এটা কিন্তু কখনোই একটা বিষয়ের উপর ডিপেন্ড করে না। আমরা যদি মলিকুলার, আমাদের ফিজিক্যাল লাইফ সব মিলে চিন্তা করি, এটা একটা ইন্টিগ্রেটেড ম্যাটার। সো নট ইট ডিপেন্ডস অন দ্য সিঙ্গেল ম্যাটার। ওকে, ফর এক্সাম্পল এটা ডিপেন্ডস করে জিনের উপরে। তো আমরা অনেকেই কিন্তু জিন সম্পর্কে একটু হয়তো বা আমাদের আইডিয়া আছে জিনটা কি। ওকে, সো জিন কিন্তু আমাদের লাইফের একটা ব্লু প্রিন্ট। আমরা যদি বলি একটা ব্লু প্রিন্ট, আমাদের জন্মানোর আগেই কিন্তু আমাদের সব কিছু কোড হয়ে যায় যে আমাদের আসলে ডিজিজ রিস্ক আছে কি না, ওকে, আমাদের মেটাবলিজমটা কীরকম হবে, তারপর আমাদের এনজাইমটা অ্যাক্টিভ থাকবে কি থাকবে না, কাজ করবে কি করবে না। সো এই ব্লু প্রিন্টটা আমাদের জন্মানোর আগেই ফিক্স হয়, আমরা এটা নিয়েই কিন্তু পরবর্তীতে জন্মগ্রহণ করি। তারপরে আরেকটা আছে গাট মাইক্রোবায়োম। গাট মাইক্রোবায়োমটা এই কারণেই এখন আসলে খুব ইম্পর্ট্যান্ট। এইটাকে কিন্তু এখন যদি বলা হয় সেকেন্ড জিনোম, যদি আমি বলি এটা কিন্তু একটা সেকেন্ড জিনোম, কারণ এই গাটের মধ্যে এত হিডেন জিনিস আছে এবং সায়েন্টিস্টরা এখন ট্রাই করতেছে এই হিডেন জিনিসগুলো বের করার জন্য। এবং এই কারণেই কিন্তু গাটকে বলা হয় এখন যেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড ব্রেন। আমরা যদি বলি যে গাট থেকে অনেক সিগন্যাল এখন ব্রেনে যায়, সো ব্রেন তখন এটাকে আমাদের মনে করেন বডির ডিফারেন্ট পার্টে কিন্তু এটা ডিসেমিনেট করে, সার্কুলেট করে। সো এই জিনিসগুলো, এবং তার সাথে আরেকটা আছে লাইফস্টাইল চয়েস। আমি ঘুমাবো কীভাবে, আমার লাইফের স্ট্রেস আছে কিনা, প্রি এক্সিস্টিং কোনো কন্ডিশন আছে কিনা। সো এগুলো কিন্তু আমার গাটের যে আমাদের মাইক্রোবায়োম, এটাকে কিন্তু শেপিং দেয়। আমাদের লাইফস্টাইলটা এই কারণেও কিন্তু ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আরেকটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, মানে 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 কোনখান থেকে আমরা আসছি, আমরা কি এশিয়ান, আমরা কি ইউরোপিয়ান, আসলে আমাদের মানে আর্লি চাইল্ডহুডটা কোন জায়গায় ছিল, তারপর হচ্ছে আমাদের ফুড হ্যাবিটটা কি, ওকে, আমাদের কালচারাল ডায়েটটা কি। সো এগুলোও কিন্তু কি হচ্ছে যে আমাদের হচ্ছে এই যে আমরা যেটা বলছি যে কোয়ালিটি অফ হেলথের জন্য ইম্পর্টেন্ট, কারণ এগুলো কানেক্টেড। এই যে আমরা লোকেশন, লাইফস্টাইল, এটা যেমন আমাদের গাটকে কন্ট্রোল করে, জিনটাও কিন্তু দেখা যাচ্ছে আমাদের অনেক জেনেটিক এক্সপ্রেশনের মাধ্যমে এগুলো কন্ট্রোল করে। সো এই সবগুলোকেই কিন্তু আমরা যদি পার্সোনালাইজড করতে চাই, তাহলে কিন্তু আমাদের জেনোমিক্সটা জানতে হবে, পার্টিকুলারলি গাটটাকে ইম্পর্টেন্সটা দিতে হবে। তাহলেই আমি কি করবো, পার্সোনালাইজ করে আমি একটা বেটার লাইফের দিকে যেতে পারবো। ওকে, সো ফার্স্ট যদি আমি বলি যে জিনস এবং জেনেটিক ডিসঅর্ডারের কথা, পার্টিকুলারলি আমরা তো সবাই এখন ডিএনএ সম্পর্কে জানি, কারণ আগে অনেকেই ডিএনএ সম্পর্কে জানতো না। তো আমরা জানি যে জিনসের পার্ট হচ্ছে ডিএনএ, এই ডিএনএ দিয়ে জিনগুলো গঠিত। সো এই ডিএনএর মধ্যে যদি সিম্পল কিছু চেঞ্জ হয়, এমনও বলা হয় যদি একটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক স্টোরি চেঞ্জ হয়ে যায়। আমি একটা সুস্থ মানুষ থেকে অসুস্থ মানুষ হয়ে যাই, আমার দেখা যায় আমার অনেক ডিসঅর্ডার দেখা দেয়,
সো এই রকম বাংলাদেশের একটা মেজর ডিজঅর্ডার হচ্ছে থ্যালাসেমিয়া। ওকে, এবং এই থ্যালাসেমিয়ার বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল বার্ডেনটা কিন্তু অনেক বেশি। তো আপনারা অনেকেই এখানে ডাক্তার আছেন, এটা সবাই আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু 300 to 400 বিলিয়ন মিলিয়ন কেরিয়ার্স আছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমরা যদি বলি যে অ্যারাউন্ড এভরি ইয়ার 600 চাইল্ড শুধু থ্যালাসেমিয়া মেজর, যেটা আমরা সিভিয়ার থ্যালাসেমিয়া বলি, এটা নিয়ে জন্মগ্রহণ করে। কারণ আমরা কিন্তু তার আগে এটা স্ক্রিনিং করতে পারি না ফর দ্য লিমিটেশন, মানে অনেক রিজনে। ওকে, তো এই জন্য যেটা বলা হয় যে এটা জাস্ট একটা জেনেটিক ডিসঅর্ডার না, এটা একটা লাইফ লং মেডিকেল, ইমোশনাল অ্যান্ড ফাংশনাল বার্ডেন। কারণ যার বাসায় একটা থ্যালাসেমিক বেবি আছে, যারা নিজে থ্যালাসেমিক, তারা জানে যে সারাটা লাইফ তাকে কত হ্যাসেল পোহাতে হয়। কন্টিনিউয়াস ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে থাকতে হয়, মেডিকেশন নিতে হয়, ডক্টর ভিজিট করতে হয়। সো ডেফিনেটলি এটার সাথে কিন্তু অনেক হ্যাসেল জড়িত, ফিনান্সিয়াল বার্ডেন জড়িত। ওকে, সো এই কেসটাকে যদি আমরা যদি আর্লি লাইফে ডিটেক্ট করতে পারি কোনো ওয়েতে, তাহলে কি হতে পারে, আমরা কিন্তু মানে পার্টিকুলারলি এটা প্রিসিশন টেস্টিং এই কারণে বলা হচ্ছে যে নর্মাল টেস্টিংয়ের মধ্যে দিয়ে কিন্তু এটা আমি আইডেন্টিফাই করতে পারবো না। সো প্রিসিশন বলতে আমরা যদি নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, যেটা এনজিএস বলি, তার মাধ্যমে যদি প্রিন্যাটালকে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমাদের অনেক কিন্তু আছে আপনার সাইলেন্ট ক্যারিয়ার, যেটা নর্মাল হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে কিন্তু আইডেন্টিফাই করা যায় না। সো এই টেস্টগুলোর, এই প্রিসিশন টেস্টের মাধ্যমে আমরা যদি এই থ্যালাসেমিক প্রিন্যাটাল ক্যারিয়ার তাদেরকে আরও যদি অ্যাকুরেটলি আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, আমরা কিন্তু তাকেও কিন্তু পার্সোনালাইজড ওয়েতে কিন্তু ট্রিট করতে পারবো। সো তখন কিন্তু তার লাইফটা, যেটা স্মাইলি একটা ফেসে কিন্তু তার লাইফটা কন্টিনিউ হতে থাকবে। এইটা যেমন আমরা জিনস এবং জেনেটিক ডিসঅর্ডারের কথা বললাম, আরেকটা হচ্ছে গাট মাইক্রোবস। ওকে, গাট মাইক্রোবসটা এখন ওয়ার্ল্ড ওয়াইড খুবই এমন অনেক ইনস্টিটিউট আছে শুধু যারা গাট মাইক্রোবস নিয়েই কাজ করে, জাস্ট গাট মাইক্রোবস নিয়ে। তো বলা হয় যে গাটে অ্যারাউন্ড 100 ট্রিলিয়ন মাইক্রোবস আছে। 100 ট্রিলিয়ন, আমি যদি বলি সারা ওয়ার্ল্ডের পপুলেশন 100 ট্রিলিয়নের কাছেই নয়। এটা কিন্তু অবিশ্বাস্য শোনা যায় যে এতটুকু একটা গাটে 100 ট্রিলিয়ন মাইক্রোবস কীভাবে থাকে, কিন্তু ট্রু, এটা কিন্তু আছে। ওকে, সো এই যে 100 ট্রিলিয়ন মাইক্রোবস, যে এই 100 ট্রিলিয়ন মাইক্রোবস কিন্তু এমনিতেই নাই, তারা বিভিন্ন কলোনি করে আছে, তাদের এক একজনের ফাংশন এক এক রকম। আমরা যেমন আমাদের দেশের মধ্যেও তো কত কলোনি আছে, তাই না? সো তাদেরও কিন্তু কলোনিগুলোর এক একটার ফাংশন এক এক রকম, এবং তারা কিন্তু বডির সাথে কানেক্টেড, বিভিন্ন কাজের জন্য কানেক্টেড। এবং এই কারণেই গাট মাইক্রোবসটাকে কিন্তু সেকেন্ড ব্রেন বলা হচ্ছে এখন। এই যে আমরা কথায় কথায় বলি এখন গাট ফিলিংস, এটা আসছে কোনখান থেকে? ফিলিংসটা তো আমাদের আসলে হাতের, মনের, সব কিছুর হওয়ার কথা, মাইন্ডের। গাট ফিলিংসটা কিন্তু এই জন্যই বলা হচ্ছে যে অনেক ফিলিংস আসলে গাট থেকেই জেনারেট হয়, দেন এটা ব্রেনে ট্রান্সমিটেড হচ্ছে, দেন আমরা হয়তো এটা ফিল করতেছি। এবং রিসার্চাররা কিন্তু এটা ইনভেন্ট করতেছে, পাচ্ছে, কন্টিনিউ রেজাল্ট পাচ্ছে, এবং এখনও মানে ভাস্ট রিসার্চ হচ্ছে কিন্তু এইটার উপরে। ওকে, তো আমরা যদি এই যে এই গাটটাকে যদি আমরা যদি জানতে পারি খুব ভালোভাবে, পার্টিকুলারলি আমরা ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে, নিউট্রিশন সিনথেসিসের ক্ষেত্রে, কারণ অনেক ফুড আছে যেগুলো ফুড আমরা ডাইজেস্ট করতে পারি না, কিন্তু এইটা যদি গাটে যায়, এই গাটের মাইক্রোবস এটাকে ডাইজেস্ট করে এখান থেকে আমি নিউট্রিয়েন্ট পাই। ওকে, এবং আরেকটা যেটা আমরা জানলাম, ব্রেন গাট কমিউনিকেশন, ব্রেন গাট এক্সিস। আইসিডিডিআরবিতে এই ব্রেন গাট এক্সিস একটা আলাদা ল্যাবই আছে এখন, এটা আজ থেকে 5 বছর আগেও ছিল না, কিন্তু এই ল্যাবটা এস্টাবলিশড হয়েছে কারণ এই রিলেটেড রিসার্চ এখন ইম্পর্ট্যান্ট, সেই কারণে। সো ব্রেনের সাথে গাটের যে কানেকশনটা, তো এই সব জিনিস কিন্তু আমাদের সোসাইটিতে ওভারলুক করা। কারণ আমরা চিন্তা করি একটা পেটের মধ্যে এত কিছু আছে, বা এটা সম্পর্কে এত জানতে হবে কেন, গাটের আবার হেলথ থাকবে কেন, আমার বডির হেলথ থাকলেই তো যথেষ্ট, গাটের কেন হেলথ থাকতে হবে? সো সব মিলিয়ে যদি আমরা বলি যে আমরা এই ডেইলি লাইফটাকে আরো স্মুথ করতে পারি যদি আমরা এই গাট হেলথটা সম্পর্কে জানি, এটা যদি মেইনটেইন করি, ওকে, তাহলে আমি একেবারে আমার লাইফটাকে আরো আমার জন্য আমি হেলদি করে ফেলতে পারবো। ওকে, তো আসলে জেনেফেক যেটা করে সেটা হচ্ছে যে এই যে কাটিং এজ সায়েন্সটা আমরা যেটা বললাম, কারণ গাটের হেলথ নিয়ে কাজ করা, থ্যালাসেমিয়ার যে জেনেটিক ডিসঅর্ডার একেবারে প্রিসাইজ পর্যায়ে দেখা, এইটা কিন্তু হচ্ছে নর্মাল সায়েন্সের কাজ নয়। আমরা যদি কনভেনশনাল ক্লিনিক্যাল ডায়াগনোসিসের কথা বলি, এইটা দিয়ে কিন্তু এটা সম্ভব নয়। সো জেনোফ্যাক্স ট্রাই করতেছে এই কাটিং এজ সায়েন্সটাকে কাজে লাগায়ে, যেটা কি করে বিভিন্ন ডাটা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটার কম্বিনেশন করে পার্সোনালাইজ হেলথ কেয়ারটা প্রোভাইড করতে।
এবং এই পার্সোনালাইজ হেলথ কেয়ারের জন্য কিন্তু আমরা যেটা বলতেছি এগুলো সব কিছুর দরকার আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কিন্তু একটা, আমরা যদি বলি যে ওয়ার্ল্ডের হট টপিক, সব জায়গাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরকার আছে। আমরা একটা ভিডিও এডিট করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরকার আছে। সো আমরা যে ডাটাগুলো অ্যানালাইসিস করি সেখানেও আছে। সো সেখানে যদি আমার সব ডাটা দিয়ে আমি যদি বলি, আমি যদি একটা আমার প্রোগ্রাম রান করে বলি যে আসলে আমার স্টাইলগুলো এইরকম, আমার এইরকম সব কিছু, তাহলে আমাকে বলো যে আমার লাইফ স্টাইলটা কেমন হলে বেটার হয়। সো আমার যদি গাটের সমস্ত ইনফরমেশন আমি দিয়ে আমি বলি যে আমার কোন প্রোবায়োটিক ব্যাকটেরিয়া খেতে হবে, তাহলে আমার গাটের মধ্যে সুন্দর করে আগের কলোনিগুলো ফিরে আসবে, আমি কোন ফুডটা খাবো। সো এই ইনফরমেশনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু আমরা পার্সোনালাইজ করে ফেলি। সো এক একটা পেশেন্টের জন্য আমরা কি করি, এক একটা ট্রিটমেন্ট, মানে এইটা টোটালি এই জেনোফ্যাক্সে আমরা কি করছি, এই সিস্টেমটা আমরা কিন্তু ডেভেলপ করে ফেলছি। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সায়েন্সের যে সাপোর্টটা এবং ডাটার যে অ্যাভেলেবিলিটি, যেটা আমরা স্যাম্পল থেকে কালেক্ট করি, সব মিলে কিন্তু আমরা একটা পার্সোনালাইজড হেলথ কেয়ার প্রোভাইড করি। সো একটু শর্ট ব্রিফ, মানে একটু কথা বলবো জেনোফ্যাক্সের। আসলে জেনোফ্যাক্স আসলে দুইটা ওয়ার্ড থেকে আসা, একটা জেনো আর একটা ফ্যাক্স। সো জেনোটা পার্টটা আসছে জেনোমিক্স থেকে, আর ফ্যাক্স মানে ফ্যাক্টস আর কি। আসলে আমাদের জেনোমিক্স যে এবং মানে এই ডাটা যে এক্সপ্লোর করে যে ফ্যাক্টসগুলো আমরা ইনভেট করি, সো এইটাই থেকে আসলে জেনোফ্যাক্স। এবং জেনোফ্যাক্সের ভিশনটা কিন্তু খুব মানে সিম্পল এবং খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে জেনোমিক্স এবং এআই এর যে আমাদের কম্বিনেশন, এইটা করে আমাদের পার্সোনালাইজ হেলথ বেনিফিটটা আমরা কাস্টমারকে প্রোভাইড করা, বা যদি আমরা বলি আমরা পেশেন্টকে প্রোভাইড করা, এইটা করা হয়। সো জেনোফ্যাক্স মেইনলি যেটা কি করে সেটা হচ্ছে জেনোমিক্স স্ক্রিনিং যে প্রোডাক্টগুলো। ফর এক্সাম্পল আমরা যেটা বললাম যে গাটের ক্ষেত্রে গাটের জিনোমটা হোল, আমরা গাটের জিনোমটাকে আমরা কি করি, আমরা রিপ্রোডিউস করি। তারপরে যেটা করি ওই যে জিনের ক্ষেত্রে আমরা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বললাম, থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে সেইটা আমরা করি। করার পর এই যে ডাটাটা পাওয়া হয়, যে বিগ ডাটাটা, এটা এআই দিয়ে আমরা অ্যানালাইসিস করি। করার পর সেখান থেকে কিন্তু আমরা পার্সোনালাইজ ইনসাইটে যাই যে এই পার্সনটার জন্য আসলে কোন কোন ফুডগুলো দরকার, এই পার্সনটার জন্য কোন প্রোবায়োটিক দরকার, এই পার্সনটা আসলে কী টাইপের থ্যালাসেমিয়া হলো, সে আসলে পরবর্তীতে নেক্সট স্টেপে কী এতে যাবে, এইটা করি। অ্যাজ ওয়েল অ্যাজ রিকমেন্ডেশন। আমাদের কিন্তু অনেক রিকমেন্ডেশন থাকে যে আপনি আসলে আপনার লাইফ স্টাইলটা কী করবেন, এইটা করবেন না ওইটা করবেন, এইটা করলে, কারণ আপনার দেখা যাচ্ছে আপনার গাঁটের অবস্থাটা এই, তো আপনাকে এইটা করতে হবে। ওকে, সো এইটা থেকে তাহলে কি হয় যে আমরা মনিটর করি এবং হেলথের যে ইমপ্রুভমেন্টটা, এটাও কিন্তু জেনোফ্যাক্স দেখা যায় যে পেশেন্টরা কমিউনিকেট করলে এটাও মনিটর করে। এবং ফাইনালি যেটা হয় যে হেলথ কেয়ার সিস্টেমটা ডেকোরেট করা সুন্দর করে ওভারঅল যদি আমরা বলি। সো এই জেনোফ্যাক্সের সাথে মেইন যেটা জেনোফ্যাক্স শুরু হয়েছে, আমরা আবেদ চৌধুরীর নাম অনেকেই জানি। সো আবেদ স্যার এটার মেইনলি উদ্যোক্তা, উনি আছেন, এবং আরেকজন আছেন আমাদের অস্ট্রেলিয়ান, উনি বাংলাদেশি। তো উনি হচ্ছেন আমাদের জাহাঙ্গীর আলম। সো জাহাঙ্গীর আলম ভাই এবং আবেদ স্যার দুইজনে মিলেই আসলে জেনোফ্যাক্টটা স্টার্ট করা, এবং এটা শুধু বেটার একটা হেলথকে আসলে একেবারেই কাটিং ইজ একটা সায়েন্স টেকনোলজি ইউজ করে যাতে আমরা সুন্দর করে একটা বেটার সাপোর্ট দিতে পারি। সো প্রথম আমি মানে যেহেতু জেনোফ্যাক্সের গার্লথ সার্ভিসটা প্রথম চালু হয়েছে, আমি এইটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের যে গাট মাইক্রোবায়োম, প্রত্যেকের কিছু কিন্তু ইউনিক মাইক্রোবায়োম প্যাটার্ন আছে প্রত্যেকেরই, যেটা হয়তো একজন আরেকজনের সাথে মিলবে না, কখনোই মিলবে না। থাকতে পারে আমার কাছে একটা কলোনি খুব বেশি আছে, আরেকজনের এটা কম। তো এই যে ইউনিক যে গাট মাইক্রোবায়োম যে প্যাটার্নটা, এইটা কিন্তু হেলদি এজিংয়ের ক্ষেত্রে কিন্তু মানে কানেক্টেড, এবং আমাদের লঞ্জিভিটি, আমাদের লাইফ স্প্যান বাড়ানোর ক্ষেত্রে দেখা গেছে এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, খুবই ইম্পর্টেন্ট। অনেক ব্যাকটেরিয়া আছে তারা বেশ কিছু মেটাবলাইট সিনথেসিস করে, এটা লাইফ স্প্যানটা বাড়াই দেয়। ওকে, তো সো আমি যদি জানি যে এই ব্যাকটেরিয়াটা আমার গাটে কম, তাহলে তো আমি চাবই যে আমার লাইফ স্প্যান যদি বাড়াতে হয়, তাহলে এই ব্যাকটেরিয়াটা আমি কীভাবে আমার শরীরের মধ্যে বেশি করে নিতে পারি। আইদার আমি প্রোবায়োটিককে আমি ট্যাবলেট খেতে পারি, বা আমরা যেটা হচ্ছে যে প্রিবায়োটিক মানে ফুড ইনটেক করতে পারি, যে ব্যাকটেরিয়া ওই ফুডগুলো লাইক করে, দে উইল কলোনাইজ এগেইন ইন আওয়ার গাট। সো জেনোফ্যাক্স এই হেলদি লাইফ স্প্যান যেটা, এইটার ক্ষেত্রে কিন্তু জেনোফ্যাক্স খুব ইম্পর্টেন্স দিচ্ছে। সো এই যে আমাদের রাইট সাইডে ফিগারটা আছে, আমরা যদি নর্মাল গাট মাইক্রোবায়োটার ক্ষেত্রে দেখি যে অনেক ফুড আমাদের কিন্তু আমরা ন্যাচারালি ফার্মেন্ট করতে পারি না, করে কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া আমাদের গাটের মধ্যে যে ব্যাকটেরিয়াটা ফার্মেন্ট করার পর কিন্তু ওইখান থেকে কি হয়, তারা নিউট্রিয়েন্টগুলো রিলিজ করে, এবং ওই নিউট্রিয়েন্টগুলো কিন্তু তখন আমরা ইউজ করি।
আমাদের মেটাবলিজমের জন্য, এনজাইম অ্যাক্টিভিটি, এনজাইম সিনথেসিসের জন্য। আমাদের বডিতে কিন্তু প্রচুর এনজাইম কাজ করে, আমরা জানি, যারা ডক্টর আছে সবাই তো জানি যে প্রচুর এনজাইম। তো এগুলোর জন্য, এনার্জি প্রোডাকশনের জন্য কিন্তু এই যে নিউট্রিয়েন্টগুলো আমাদের খুব দরকার হয়। সো এগুলো আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট থেকে পাই, এবং এগুলোর ডাইজেশনে কিন্তু আমাদের গাট হেল্প করে, এই গাট ব্যাকটেরিয়াগুলো হেল্প করে। ওকে, তারপরে যেটা ভিটামিন সিনথেসিস বলা হয়, এখন দেখা গেছে যে গাট ব্যাকটেরিয়া ভিটামিন বি এবং ভিটামিন কে দুইটা সিনথেসিস পাথ হইতে তারা রোল প্লে করে। ওকে, তাদের রোল আছে, অ্যাক্টিভ রোল আছে এইটা। তারপরে যেটা হচ্ছে যে আমাদের ইমিউনিটি বুস্ট আপের ক্ষেত্রে আমরা যদি বলি যে অনেক মেটাবোলাইট আছে যেগুলো আমাদের ইমিউনিটি বুস্ট আপে হেল্প করে, প্রিভেন্ট করে ফ্রম দ্য ডিজিজ। কারণ অনেক প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ন্যাচারালি কি হয় কিনা, আমি আমার পোস্টডকে সি ডিফিসিল বলে, ক্লোস্ট্রিডিয়াডিস ডিফিসিল একটা ব্যাকটেরিয়া, মারাত্মক প্যাথোজেনিক। আমাদের দেশে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এটা নিয়ে গবেষণা হয় না, কিন্তু দেশের বাইরে এইটার মানে মারাত্মক। কোনো পেশেন্ট 6 মাস হসপিটালে থাকে। কারণটা হচ্ছে এইটা কি হয়, অ্যান্টিবায়োটিক যখন খাওয়া হলো সব উপকারী ব্যাকটেরিয়া ক্লিয়ার হয়ে গেল, ও তখন স্পোর ফর্ম থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পর ফিল্ড একেবারে খালি পেয়ে যায়, সে কন্টিনিউয়াস ইনফেকশন করতেই থাকে, কিন্তু তখন কিন্তু আর পেশেন্টের করার কিচ্ছু নাই, সে রেজিস্ট্যান্সও হয়ে গেছে, আবার অন্য কোনো উপকারী ব্যাকটেরিয়া নাই। সো আলটিমেটলি আপনি 6 মাস ধরে হসপিটালের মধ্যে। কি হচ্ছে, কারণ আপনার জ্বর ভালো হচ্ছে না, আপনার পেট ব্যথা করতেছে, আপনার স্টুলে সমস্যা হচ্ছে। আপনি দেখেন মেডিকেল বার্ডেনটা কত বেড়ে যাচ্ছে। কারণ আমাদের দেশের মতো নয় যে আমি বাড়ি নিয়ে গেলাম, দেশের বাড়ি কি আপনাকে হসপিটালেই থাকতে হবে, এবং একটাই মাত্র ট্রিটমেন্ট, আবার স্টুল খাওয়ানো। আমি যদি সিম্পলি বলি, কি করা হয়, স্টুল থেকে হেলদি ব্যাকটেরিয়াগুলোকে আবার আলাদা করে নেওয়া হয়। আমরা প্রায় মিল পেতাম যে যারা হেলদি ইন্ডিভিজুয়াল আছেন কারা স্টুল স্যাম্পল ডোনেট করবেন। আপনি দেখেন, আপনি কিন্তু আলটিমেটলি আবার স্টুল খাওয়াই দিচ্ছেন, এবং ওখান থেকে আবার ওই ব্যাকটেরিয়াটা খাওয়া হচ্ছে। এবং স্টুলের দেখা যায় সাপ্লিমেন্ট পাওয়া যায়, আমরা একটা ব্যাকটেরিয়া না, তো আপনার হেলদি স্টুল লাগবে, মানে হেলদি গাট লাগবে। সো জাস্ট আপনি স্টুল কালেক্ট করে আপনি ব্যাকটেরিয়াটা আইসোলেট করে আবার খাওয়াই দিচ্ছেন। সো এই যে, কারণ ইমিউনিটিটা ডেভেলপ করার জন্য আমার কিন্তু এই হেলদি ব্যাকটেরিয়াগুলো দরকার। এবং আরও অনেক ইন্টেস্টিয়াল ব্যারিয়ার বা স্কিন ব্যারিয়ার, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে ব্যাকটেরিয়াগুলো, হেলদি ব্যাকটেরিয়াগুলো, এগুলো কিন্তু হেল্প করে। সো এগুলো হচ্ছে নর্মাল ফাংশন। তো যদি কোনো কারণে আমাদের এই ব্যাকটেরিয়াগুলো না থাকে, কি হবে আমাদের, আমি কিন্তু নিউট্রিয়েন্ট এবং এনার্জি ডেফিসিয়েন্সিতে ভুগবো ডেফিনেটলি। তখন আমার কিন্তু কী করতে হবে, সাপ্লিমেন্ট খেতে হবে, নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। সো তখন এটা আমার একটা কমন হয়ে গেল, আমি কিন্তু আর্টিফিশিয়াল দিকে চলে গেলাম, আমার গাটে যেহেতু উপকারী ব্যাকটেরিয়া নেই। তারপরে যেটা আমার কিন্তু ডিফারেন্ট ডিজিজগুলো ডেভেলপ করবে, কারণ আমার ভিটামিন রিলেটেড অনেক আছে। যে ভিটামিন, আমরা করোনার সময় দেখছি যে ভিটামিন ডি আমাদের কি পরিমাণ দরকার, আমাদের কি পরিমাণ দরকার। তার আগে আমাদের কিন্তু চোখ খোলা ছিল না, আমরা মনে করতাম ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে কী হবে, শুধু রাতকানা কানের রোগের জন্য ভিটামিন এই খেতাম, বা ডির কথা তো আমরা ভুলেই গেছিলাম। সো আলটিমেটলি তখন কি হবে, আমাদের ওবেসিটি হবে, টাইপ 2 ডায়াবেটিক্স, এগুলো আরও ডেভেলপ করবে কুইকলি। তারপরে যেটা হচ্ছে, আমাদের যদি এই যে অল্টারেশন হয়, ওই যে আমরা যেটা বললাম গাট ব্রেনের যে সিগন্যালিং যে ওয়েটা, এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর ফলে ইমিউন সিস্টেমটা কাজ করবে না, আমাদের নিউরোলজিক্যাল যে ডিজিজগুলো, এই ডিজিজগুলো তখন ডেভেলপ করবে। ওকে, এবং দেখা গেছে কিন্তু এটা ট্রু থিংস যে আমাদের মুডটা কিন্তু অনেক গাট ব্যাকটেরিয়া কন্ট্রোল করে। তারা কিছু মেটাবোলাইট সিনথেসিস করে, এই সিগন্যালটা যায় এতে, দেখা যায় অনেক মুডের ক্ষেত্রেও এখন দেখা যায় গাট ব্যাকটেরিয়ার একটা বড় রোল আছে। তো এই যে আমরা গাট ব্যাকটেরিয়ার কথা বলতেছি, এই একটা স্লাইড জাস্ট এই কারণেই দিছি যে আমরা আসলে কত পিছায় আছি। সো এখনও গাটের সমস্ত রিসার্চগুলো না হয় হচ্ছে ইউরোপিয়ান আর নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে, আমাদের এশিয়ান বা আপনার আদার্স কান্ট্রিগুলো, আফ্রিকান কান্ট্রিগুলোতে হয় না। কিন্তু এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু ওয়ার্ল্ড পপুলেশনের অনলি 20%, বাকি 80% কিন্তু এই যে আমরা যদি এশিয়ান, আফ্রিকান বা আদার্স রিজিয়ন যেগুলো বলি, সেই রিজিয়নগুলো। সো আলটিমেটলি এখানকার পপুলেশন কিন্তু আমরা অলওয়েজ ডিপ্রাইভড। সো আমার গাটের প্যাটার্ন কিন্তু ইউএসের একটা লোকের প্যাটার্নের সাথে মিলবে না। সো আমার গাটের হেলথটা কিন্তু মানে অন্যরকম তাদের চাইতে। সো রিসার্চটা কিন্তু, গবেষণাটা কিন্তু আমার দরকার। ওকে, সো এটাই দেখানোর জন্য যে অনলি 20% সেটা হচ্ছে কাভার করছে যে আপনার ইউরোপ এবং নর্থ আমেরিকান রিজন, কিন্তু বাকি পোর্শনটাতে কিন্তু এটা। এবং এই যে যেটা আমরা বললাম যে 80% এই রিসার্চটা হয় হচ্ছে ইউরোপ এবং নর্থ আমেরিকার কান্ট্রি, আর বাকি 80% জায়গাগুলোতে, যেটাতে এখনও এই রিসার্চটা ওইভাবে হয় না। ওকে, সো প্রথমেই আসি যে আমরা আসলে এই যে টেকনোলজিটা ইউজ করতেছি, এই টেকনোলজিটা আসলে কোনটা, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং যে আমরা বলতেছি, এটা আসলে কি টেকনোলজি। সো এটা খুবই পাওয়ারফুল একটা টেকনোলজি। যে এইখানে যেটা করা হয়, 16S rRNA নামে একটা জিন আছে, এই জিনটা আমাদেরও আছে, ব্যাকটেরিয়ারও আছে। কিন্তু দেখা যায় এই জিনটা
বেশ কিছু ভেরিয়েবল পার্ট থাকে, এই যে এইগুলো হচ্ছে ভেরিয়েবল পার্ট, এই জিনের পার্টগুলো ভেরিয়েবল, এবং এই ভেরিয়েশনগুলো এইরকম প্রত্যেকটা ব্যাকটেরিয়ার স্পেসিসে আলাদা। ওকে, সো কোনো কারণে আমি যদি এই ভেরিয়েবল রিজনগুলো রিড করতে পারি, আমি একটা স্টুল স্যাম্পল নিলাম, নেওয়ার পর আমি কি করলাম, আমি এটা সিকোয়েন্সিংয়ের জন্য দিলাম, আমি এই ভেরিয়েবল রিজনগুলো যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমার গাটের মধ্যে যদি 500 ব্যাকটেরিয়া থাকে, আই ক্যান আইডেন্টিফাই 500 ব্যাকটেরিয়া উইথ এ সিঙ্গেল স্যাম্পল উইথ এ সিঙ্গেল রান। কারণ প্রত্যেকের হচ্ছে ভেরিয়েশন, ভেরিয়েবল রিজনগুলোর কিন্তু সাইজ আছে। ওই যে যেটা আমরা বললাম, এখানে দেখেন 1542 বেস পেয়ার বলা আছে, ধরেন 1542টা ডট, কত প্রকারের কম্বিনেশন করা যাবে, কত প্রকারের ভেরিয়েশন করা যাবে। সো ব্যাকটেরিয়াগুলোর মধ্যে এইরকম আইডেন্টিফাই করার জন্য এইরকম প্রচুর ভেরিয়েশন আছে। সো আমরা যদি এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেকনোলজিটা ইউজ করি, তাহলে আমরা কি করতে পারবো, আমরা জানতে পারবো আমাদের ব্যাকটেরিয়াগুলো গাটের মধ্যে কত প্রকারের আছে। আমি যদি কনভেনশনাল ওয়েতে যেতে চাই, একটা ব্যাকটেরিয়া কালচার দিতে হবে। আমরা যদি স্টুল স্যাম্পলের রিপোর্ট চাই, ইউরিনারি বা আমরা যদি স্টুলারি বলি যে 3 দিন পরে এসে রিপোর্ট নেবেন, ওকে, একটা ব্যাকটেরিয়ার জন্য বা 2টার জন্য, তাহলে এই গাটের মানে ট্রিলিয়ন ব্যাকটেরিয়া কিভাবে করব। সো এখানে কিন্তু আমার যত প্রকারের আমার ব্যাকটেরিয়া জানা দরকার আমার জন্য, আমার হয়তো বা 100 ট্রিলিয়ন দরকার নাই, আমার 1000 ব্যাকটেরিয়া জানতে হবে, 500 জানতে হবে, আমি কিন্তু এখান থেকে জানতে পারবো যে আমার আসলে গাটে কোন ব্যাকটেরিয়াগুলো আছে। সো এই এনজিএস টেকনোলজির পাওয়ারটা হলো এইটা। এবং এনজিএস যেটা ইউজ করে 1 by 1 রেট করে, আমরা যেমন অ আ ক খ পড়ি ওই রকম সে কিন্তু অ আ ক খ পড়বে, কখনোই ই থেকে রস্বইতে একবারে যাবে না, মানে মাঝে কখনো গ্যাপ দিবে না। এর ফলে আমি কিন্তু পুরাটা রিড করতে পারতেছি, কোনো মিসিং হওয়ার কোনো ওয়ে নাই। এর ফলে A to Z এই এনজিএস টেকনোলজির মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করা যায়। আমি যদি বলি A to Z একবারে, এবং এই কারণেই যেহেতু আমি A to Z জানি, আমি কিন্তু এখান থেকে পার্সোনালাইজ ট্রিটমেন্টে যেতে পারবো, আর মিসিং নাই তো মাঝে কোনো। সো আমি বলতে পারবো আপনার ল্যাকিংসটা কি, আমি বলতে পারবো আপনাকে কি ট্রিটমেন্ট দিতে হবে। এইটাই হলো পার্সোনালাইজ ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেটা হয়তো বা কনভেনশনাল ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক সময় সম্ভব হয় না, অনেক গ্যাপ থেকে যায়। তো এইটা জাস্ট একটা ওয়ার্কফ্লো দিছি যে আমরা আসলে টোটাল কাজটা কিভাবে করি। আমরা প্রথম যেটা হয়, আমরা গাট থেকে স্যাম্পল, মানে আমরা কি করি, স্টুল স্যাম্পলটা কালেক্ট করি। কালেক্ট করার পর আমরা যেটা হয়, নর্মালি আমাদের একটা কিট বক্স থাকে, যেখানে একটা আপনার একটা ছোট্ট একটা টিউব দেওয়া হয়, সেখানে স্টুল স্যাম্পলটা নেওয়া হয়। নেওয়ার পর ওইটা যখন ল্যাবরেটরিতে আসে, আমরা ল্যাবরেটরিতে যেটা করি, ওইখান থেকে ডিএনএটা এক্সট্রাক্ট করি, কারণ আমি তো জিনোম দেখবো। সো জিনোম দেখতে গেলে আমার ডিএনএটা, এটাও আমরা কমার্শিয়াল কিট দিয়ে করি। সো এটাও খুব হাইলি এফিসিয়েন্ট। সো ডিএনএটা এক্সট্রাক্ট করার পর যেটা আমরা বলি, ওই যে আরআরএনএ জিনের কথা আমরা বললাম, ওই জিনটা দিয়ে আমরা কি করি, সিকোয়েন্সিংয়ের আগে আমাদেরকে লাইব্রেরি প্রিপেয়ার করতে হয়। লাইব্রেরি প্রিপেয়ার করতে হয় এই কারণে, লাইব্রেরিতে যেমন আমাদের অনেক বই থাকে, যে প্রত্যেকটা বই এক এক রকম, আমরা লাইব্রেরি প্রিপেয়ার করি এমনভাবে যে কোনোভাবেই কোনোটা যাতে মিসিং না হয়। সো এই রকম করে 1000 লাইব্রেরি প্রিপেয়ার করা হয়। ওটাও একটা হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে, আমরা ল্যাবরেটরির ভেতরে এটা করি। লাইব্রেরি প্রিপারেশন করার পর দেন সিকোয়েন্সিংয়ের মেশিনের ভেতরে এই লাইব্রেরিটা দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পর মেশিনটা কিছুই না, মেশিনটা একটা রিডারের মতো। লাইব্রেরি প্রিপারেশন যখন করলাম, তখন সে রিড করতে থাকে, এই যে এটিজিসি যেটা আমরা সবাই জানি যে এইরকম আমাদের ডিএনএতে থাকে। সো এটিজিসিগুলো তখন সে রিড করতে থাকে। রিড করার পর তখন সে কী করে, ওই যে ডাটাটা রিড করে, সে ডাটাটা তখন সে আমাদেরকে দিয়ে দেয়, বলে যে এই যে আমার হচ্ছে এই যে রিডিংয়ের রেজাল্টটা। এখন এখানে তো এই যে এত এটিজিসি আছে, এখানে তো বলা নাই কোন ব্যাকটেরিয়া কী। সো তখন আমরা যেটা করি, আমরা এআই বেসড, যেটা আমরা বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড, আমাদের একটা পাইপলাইন আমরা ডেভেলপ করছি। পাইপলাইনটার মধ্যে যেমন আমরা ডিটারমাইন করি, আইডেন্টিফাই করি কোন কোন ব্যাকটেরিয়া আছে, এবং আমরা তার সাথে ইন প্যারালাল আরও অনেক ম্যাটারগুলো আমরা প্যারালালি আইডেন্টিফাই করি। যেমন আমরা বলি এই ব্যাকটেরিয়া যদি কম থাকে, তোমার এখানে কোন কোন মেটাবলাইট কম সিনথেসিস হচ্ছে, যদি কম হয় তোমার কি কি ডিজিজ হতে পারে, ওকে, তুমি প্রোন কোন কোন ডিজিজে। তারপর আমরা বলি আচ্ছা এই ব্যাকটেরিয়া কম আছে, তাহলে আমার ফুড হ্যাবিটটা কী হওয়া উচিত, আমি কোন ফুডটা নেব। তারপরে বলা হয় যে ওকে এই ব্যাকটেরিয়াটা বেশি আছে, তাহলে আমার আসলে আমার কোন ডিজিজ হওয়ার চান্সটা কম, আমি কোন রিস্ক থেকে ফ্রি। মানে অনেকভাবে আমাদের গাট স্ট্যাটাস রিপোর্ট যেটা দেয়া হয়, এবং ফাইনালি কিন্তু যেটা হয় যে একটা কমপ্লিট রিপোর্ট থাকে। ওই রিপোর্টটাতে আপনার বলা হয় আপনার কী কী মেটাবলাইট প্রডিউস হচ্ছে, এটা কোন কোন রোগের ক্ষেত্রে আপনাকে ইমিউনিটি দেবে, ইমিউনিটিটা বুস্ট আপ হচ্ছে কিনা, আপনার কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে কিনা, ক্ষতিকারক কোন কোন দিকগুলো আছে, আপনার প্রোবায়োটিক কোনগুলো খেতে হবে, সবগুলো নিয়ে আমাদের এই পাইপলাইনে অটোমেটিক হয়ে যায়। মানে আমাদের এখানে আর মানে নিজেদের আর কোনো অ্যানালাইসিস করতে হয় না, আমরা অলরেডি এটা ট্রেন করে তাকে আমরা এটা দিয়ে দিছি। এর ফলে প্রোবায়োটিক, ইভেন তো আমরা ফাইনালি কিন্তু ফুডটা বলি বাংলাদেশি ফুড, আমরা বলি আপনি কি লতি খাবেন, না আপনি আসলে ঢেঁড়স খাবেন,
না আপনি আসলে ফ্রুটস কোনটা খাবেন, বাংলাদেশ আমলকি খাবেন কিনা, মানে কোনটা আপনার যে ব্যাকটেরিয়াটা ডেফিসিয়েন্সি আছে তার জন্য কোন, আপনি কি দই খাবেন কিনা না মাঠা খাবেন কিনা, টোটাল একটা স্ট্যাটাস রিপোর্ট, মানে আপনি A to Z পাবেন। এবং রিপোর্টটা কিন্তু অ্যারাউন্ড আমার যতদূর মনে পড়ে 25-26 পাতার। তার মানে আপনার কত 32 পেজের, সরি, মানে A to Z, মানে টেস্ট থেকে শুরু করে ফাইনাল রিকমেন্ডেশন পর্যন্ত। এই কারণে আমরা বলতেছি কিন্তু পার্সোনালাইজড হেলথ চেক আপ, মানে আপনি আসলে কোনটা করবেন এটা বলা আছে। সো একজন যদি ডক্টর দেখে উনি তো আপনাকে সাজেশন দিবেনই, আপনিও তখন ফুড হ্যাবিটটা দেখে বুঝতে পারবেন যে আলটিমেটলি আসলে আমার কি দরকার, যে কীভাবে আমি একটা হেলদি গাট মেনটেন করব। এখন কথা হচ্ছে, যদিও কথাগুলো আমি বলে ফেলছি যে কেন আপনি গাট মাইক্রোবায়োম অ্যানালাইসিস করার জন্য এনজিএস টেকনোলজিটা ইউজ করবেন, অ্যাডভান্টেজটা কি কারণে। প্রথম কথা হচ্ছে যে এটা কি করতেছে, মাইক্রোবিয়াল কমিউনিটি, এন্টায়ার মাইক্রোবিয়াল কমিউনিটিটা ডিটেক্ট করতেছে। আমি বললাম যে আমাদের কিন্তু থাউজেন্ড অফ ব্যাকটেরিয়া আছে যেটা আমরা আর কোনো ওয়েতে একসাথে কিন্তু ডিটেক্ট করতে পারি না, কোনো ওয়ে নাই। আমি যদি বলি যে আমার পেটের যত ব্যাকটেরিয়া আছে, আমি মাইক্রোবায়োলজির লোক, আমি মাইক্রোবায়োলজিতে কাজ করি, এখন কালচার করতে যাই আমার মনে হয় 3 থেকে 4 বছর লাগবে ফুল ব্যাকটেরিয়াগুলো আইডেন্টিফাই করতে। আর এইটা আমরা কিন্তু 2 উইক্সের মধ্যে করতে, আমি যদি আরও সুপারফাস্ট, বাংলাদেশের সার্ভিসটা যদি আরও সুপারফাস্ট হয় 1 উইক লাগবে না, 3 days ইজ এনাফ অ্যানালাইসিস করে রেজাল্টটা হাতে পৌঁছায় দেওয়া। তাহলে আমি দেখতেছি যে আমি কিন্তু কোনো মিস যাচ্ছে না আমার কোনো মাইক্রো সেই জায়গায়। সো আমি একটা স্যাম্পল দিয়ে আমার টোটাল মাইক্রোবিয়াল কমিউনিটিটা আমি পাচ্ছি। তারপরে বলা হচ্ছে হায়ার অ্যাকুরেসি ফর ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন, আমি কিন্তু এই জায়গা থেকে জানতে পারতেছি আমার ব্যাকটেরিয়ার রেশিওটা কোনটা, কোন ব্যাকটেরিয়া বেশি কোন ব্যাকটেরিয়া কম, এই রেশিওটা। সো আমি যদি ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশনে যেতে চাই অ্যাকুরেসির জন্য, আমি কিন্তু এখানে ইন্টারপ্রিটেশনে যেতে পারবো যে আসলে রেশিওটা কম বেশি। আমরা অনেক ক্ষেত্রে রেশিও দেখি, কিন্তু অনেক অ্যানালাইসিস ক্লিনিক্যাল ক্ষেত্রে রেশিও দেখি। সো এই ক্ষেত্রে আমাদের রেশিওর দরকার আছে। সো এখান থেকে কিন্তু আমরা ক্লিনিশিয়ানের জন্য, ফিজিশিয়ানের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, তারা কিন্তু এটা থেকে তারা একেবারে আরও সুন্দর আইডিয়া পাবে। তারপরে হচ্ছে ট্রু পার্সোনালাইজেশন। ট্রু পার্সোনালাইজেশন এই কারণেই আমরা বলতেছি, কারণটা হচ্ছে আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনি ডায়েটের সাজেশন পাচ্ছেন, ওকে, আপনি এখান থেকে আপনি পাচ্ছেন যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, লাইফস্টাইলের সাজেশন পাচ্ছেন, ওকে। তারপর আপনি সাজেশন পাচ্ছেন যে আপনি আসলে কোন ড্রাগটা নেবেন, কারণ এই ড্রাগের সাথেও কিন্তু এই গাট মাইক্রোবের রেসপন্স ডিপেন্ড করে, আপনি ড্রাগ খেলে রেসপন্স করবে কি করবে না। তো এই যে পার্সোনালাইজেশন, এটা এক পেশেন্টের পার্সোনালাইজেশন বলি, যে পার্সোনালাইজ মেডিসিন, কারণ কিছুদিন পরে এটাই আসলে শুরু হবে, এটা কন্ট্রোল করবে। সো আপনি কিন্তু এই গাট টেস্টের মাধ্যমে এই দিকে আপনি একেবারে যেতে পারবেন। হিডেন প্রবলেমস, কারণটা হচ্ছে আমাদের কিন্তু অনেক প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো দেখা যায় খুবই অল্প পরিমাণ আমাদের গাটে থাকে, সিমটম প্রকাশ পায় না খুব সহজেই, একেবারেই ইনিশিয়াল পর্যায়ে সিমটম থাকে না। সো আমি কিন্তু ওই ব্যাকটেরিয়াটাকেও আইডেন্টিফাই করতেছি। সো আপনার হিডেন যে ডিজিজ রিস্কটা আছে, আপনি কিন্তু এই এক গাট টেস্টে, কারণ আমি বলে দেবো কিন্তু আপনার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এইটা আছে, ডেফিনেটলি ওই রিপোর্টের মধ্যে কিন্তু থাকে। আর যদি না থাকে আমি বলবো যে আপনার গাটে কোনো উল্লেখযোগ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নাই। সো আপনি কিন্তু হিডেন প্রবলেম যেটা, আপনি এটা কিন্তু আপনি এই মাধ্যমে আপনি প্রেসক্রাইব করতে পারতেছেন। এবং ফাংশনাল ইম্প্যাক্ট যেটা, যে এআই টুলটা কিন্তু প্রেডিক্ট করে দেয় টোটাল ফাংশনাল ইম্প্যাক্ট, মানে আসলেই যেটা হচ্ছে ইমিউনিটি বুস্ট আপ হবে কি হবে না, তারপরে কথা হচ্ছে আমাদের আসলে ডিজিজ প্রিভেন্ট হবে কি হবে না, এই সমস্ত সবগুলো নিয়ে ইন্টারপ্রেট করে দেয় আমাদের এআই টুলস। সো আমাদের কাজটা একেবারে পার্সোনালাইজড করে দেয় এনজিএস। সো যেটা এই এনজিএস ছাড়া এবং এআইয়ের এই কম্বিনেশন ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। সো এই এনজিএস টেকনোলজি কিন্তু এই কারণে আমাদের গাট মাইক্রোবায়োম অ্যানালাইসিসের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো এখানে জাস্ট আমি ট্রেন্ডটা একটু দিছি এই কারণে, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ের ডিমান্ড। আপনারা জানেন কিনা যে বাংলাদেশে এখন কিন্তু এনজিএস মেশিন আছে 65টা, স্যাম্পল 5টা মেশিনেরও নাই। যদি অনেস্টলি বলি, মার্কেটিং যাদের করার দরকার, বিক্রি করার দরকার, তারা বিক্রি করছে, মানুষকে বুঝায় যে না মেশিন ছাড়া কাজ হবে না, কিন্তু 5টা মেশিনেরও স্যাম্পল এখনো বাংলাদেশে জেনারেট হয়নি। কিন্তু মানে এটা বোঝানো হচ্ছে এই কারণে যে এই ট্রেন্ডটা কিন্তু চলে আসছে, 65টা মেশিন হয়তো বা 5টা, তারপরে 6টা ইউজ হবে, তারপরে 7টা ইউজ হবে। সো ধীরে ধীরে কিন্তু মানুষ এখন এই টেকনোলজির দিকে যাচ্ছে এবং যেতে হবে আমাদেরকে, আমরা যদি বলি আমাদেরকে যেতে হবে। সো জাস্ট এটা ট্রেন্ডটা এটাই দেখানো হয়েছে যে মার্কেটটা কি পরিমাণ গ্রোয়িং, এক্সপোনেনশিয়াল রেটে মার্কেটটা কিন্তু গ্রোয়িং। সো এই টেকনোলজিটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তাহলে বিলিয়নস অফ ডলারের মার্কেট করতেছে। সো এটা আমাদের মানে ইম্পর্টেন্ট।
এটা আমি জাস্ট আমাদের গাট রিপোর্টের সামারি মানে 2-1টা পেজ দেখাচ্ছি যে এইটা যেমন একটা সামারি রিপোর্ট, এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার মাইক্রোবায়োম হেলথটা কীরকম আছে। আমরা কিন্তু একটা জাস্ট একটা চার্টের মানে একটা রেড মানে হচ্ছে আপনার কিন্তু কম, আর মোর যেটা যদি আপনার হচ্ছে গ্রিন কালার হয় মানে আপনার মাইক্রোবায়োম হেলথটা ভালো। তারপরে যেটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ব্যালেন্সটা কীরকম আছে আপনার গাটের ক্ষেত্রে সেটা আমরা বলি। ডিসবায়োসিস স্কোর, আমরা ডিসবায়োসিস আমরা জানি যে গাটের নর্মাল ব্যাকটেরিয়ার যে রেশিও, নর্মাল অ্যাবনর্মাল ব্যাকটেরিয়ার রেশিও। সো এই সব কিছু কিন্তু এই সামারি রিপোর্টটাতে বলা আছে। এবং তারপরে যে অনেক যেটা যে হচ্ছে আপনার হচ্ছে কি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কতটুকু আছে, ইউনিক ব্যাকটেরিয়া কতটুকু আছে, সব কিন্তু আমরা স্ট্যাটাসগুলো আলাদা আলাদাভাবে একটা প্রত্যেকটা বলে দিই। এইটা যদি কেউ দেখে তার মানে সে যেমন বিউটারেট প্রডিউসিং ব্যাকটেরিয়া, বিউটারেট প্রডিউসিং ব্যাকটেরিয়া হচ্ছে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করে। সো এই যে বিউটারেট ইটসেলফ এর শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, সো এটা আমাদের ইমিউন বুস্ট আপের জন্য দরকার, অনেক কাজে দরকার। সো এই ব্যাকটেরিয়াটা আছে কি না, সো এখান থেকে একজন কিন্তু ফিজিশিয়ান সাজেস্ট করবে যে আপনার গাটের মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো কম, আপনি যদি ন্যাচারালি করতে চান আপনাকে এই ফুডগুলো খেতে হবে, আপনাকে এই প্রোবায়োটিকগুলো খেতে হবে, তাহলে আপনার গাটের মধ্যে প্রপার কলোনিটা হবে। সো জাস্ট এটা স্ট্যাটাস রিপোর্টের সামারি। তারপর এই যে আমরা যেটা বলতেছিলাম যে প্রিসিশন প্রোবায়োটিক, আমরা এখান থেকে কিন্তু ওই যে বললাম এআই এর মাধ্যমে অটোমেটিক সব গাট ব্যাকটেরিয়া অ্যানালাইসিস করে আমরা কিন্তু একটা প্রোবায়োটিকের লিস্ট দিয়ে দিই, যে প্রোবায়োটিকটা দেখা গেছে যে হার্মফুল নয়, যেটা মার্কেটে অ্যাভেলেবল, যেটার অলরেডি ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে গেছে। সো এইরকম আমরা 10টা প্রোবায়োটিকে, আমরা চাইলে 20টাও দিতে পারি। সো 10টা আমরা প্রোবায়োটিকের লিস্ট দিয়ে দিই যে আপনি এই প্রোবায়োটিক 10টা খেলে আপনার গাটটা আগের এনভায়রনমেন্টে হয়তো বা ফিরে আসবে। দেন আরেকটা যেটা হয় রিকমেন্ডেড ফুড, আমরা বলি যে ওই রিপোর্টের মধ্যে কিন্তু আমাদের শপিং লিস্ট আমরা বলি যে একটা রিকমেন্ডেড ফুড দিয়ে যে আপনি কি ভেজিটেবল খাবেন, আপনি নাট বা সিডসগুলো কী রকম খাবেন, আপনি গ্রেইন কোনটা খাবেন, ফ্রুট কোনটা খাবেন। সো এইটাও কিন্তু ওই রিপোর্টের মধ্যে অলরেডি আমরা বলে দিই যে যেটা খেলে আপনার যে ল্যাকিংসগুলো আছে এই ল্যাকিংসগুলো তখন আপনার এটা ফুলফিল হবে। ওকে, সো গাট স্ট্যাটাস রিপোর্টের আমার আসলে এটাই বলার ছিল। দেন থ্যালাসেমিয়া, যেহেতু ওইটা আমরা বললাম আমরা জেনোমিক্সের এই পার্টটা দিয়ে করি, তো থ্যালাসেমিয়াটাও হচ্ছে আমাদের দেখা যায় জেনোফ্যাক্স এটা নতুন লঞ্চ করছে, যে এটার হচ্ছে যে এনজিএস টেকনোলজির মাধ্যমে দেখা যায় যে প্রিসিশন থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি যেটা ডায়াগনোসিস এইটা। তো সো এই কথাগুলো আপনাদের সবারই জানা, জাস্ট তারপরেও দেওয়া যে আমাদের থ্যালাসেমিয়ার আসলে বাংলাদেশে বার্ডেনটাও কিন্তু প্রচুর, দেখা যাচ্ছে যে 6-12% পার্সন আমাদের কিন্তু স্টিল কেরিয়ার আমাদের থ্যালাসেমিয়ার। এবং এই কারণে যেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্রিন্যাটাল স্ক্রিনিং এবং জেনেটিক কাউন্সেলিং এইসবের ক্ষেত্রে কিন্তু আমাদের এনজিএস টেকনোলজিটার খুব দরকার। কারণ অনেক আমাদের রেয়ার যেগুলো আছে বা আমাদের যেটা হচ্ছে হিডেন আমাদের মিউটেশন যেগুলো এইগুলো কিন্তু সহজে ধরা পড়ে না আমাদের হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে। এর ফলে দেখা যায় যে অনেক কেরিয়ার তারা জানেই না তারা কেরিয়ার, কারণ হয়তো বা একদিন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করছে কিন্তু এটা কিন্তু তার ধরা পড়েনি। কারণটা হচ্ছে একটা সিঙ্গেল জায়গায় চেঞ্জ হয়েছে, একটা মিউটেশন বা একটা চেঞ্জের কারণেই থ্যালাসেমিয়া হতে পারে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের সেই ক্যাপাসিটিই নাই। এটা আলফা থ্যালাসেমিয়ার যেটা বলি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস আরও বড় লিমিটেশন এই জায়গায়, যে আলফা থ্যালাসেমিয়ার জিনটা যদি কোনো পার্টিকুলার জায়গায় আমরা যদি পরের স্লাইডটাতে দেখি যে এইগুলো হচ্ছে জিন, যে জিনগুলো হচ্ছে আমাদের হচ্ছে এটা হিমোগ্লোবিন হচ্ছে আমরা যেটা বলি আলফা থ্যালাসেমিয়া, তার যে জিনগুলো এটা হচ্ছে বেটা থ্যালাসেমিয়া। কোনো কারণে এই জিনগুলোর যদি চেঞ্জ হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের থ্যালাসেমিক হয়। আর যারা আমরা নর্মাল তাদের ক্ষেত্রে এই জিনেটগুলো সুন্দরভাবে সেখান থেকে আমাদের হিমোগ্লোবিনগুলো প্রোডাকশন হয়। কিন্তু যখনই থ্যালাসেমিক হই দেখা যায় এই জিনগুলোর মধ্যে চেঞ্জ হয়। এবং একটা বলা হয় যে ওই যে আমরা যদি বলি একটা ওয়ার্ডের যদি একটা লেটারের যদি চেঞ্জ হয়ে যায় তাহলেই সে থ্যালাসেমিক হতে পারে। কিন্তু এই যে একটা লেটারের চেঞ্জ এটা অনেক সময় হিমোগ্লোবিনের করতে পারে না। ওকে, সো যেটাকে আমরা বলি সাইলেন্ট কেরিয়ার। সো এই সাইলেন্ট কেরিয়ার অনেক ক্ষেত্রে এই যে দেখা যায় যে আমাদের এই নর্মাল কনভেনশনাল ডায়াগনোসিস প্রসেসটা কিন্তু করতে পারে না। সো সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের এই প্রিসিশন এনজিএস টেস্ট যেটা নেক্সট জেনারেশন থ্যালাসেমিয়া টেস্ট যেটা এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। সো এক্ষেত্রে ওই একই প্রসিডিউর করা হয়। এই ক্ষেত্রে সাধারণত হোল ব্লাডটা আমরা কালেক্ট করি হচ্ছে নর্মাল যারা কেরিয়ার তাদের ক্ষেত্রে, আর যারা প্রিন্যাটাল যাদের আমি প্রেগনেন্সি অবস্থায় আইডেন্টিফাই করতে যাই আসলে বেবিটা, কারণ হয়তো বা প্যারেন্টসের কেউ কেরিয়ার, এখন আসলে এই বেবিটা এই পৃথিবীতে আসবে কি আসবে না, কারণ একটা থ্যালাসেমিক বেবি আসা মানে আমরা দেখলাম ইকোনমিক বার্ডেন, মেন্টাল প্রেশার, ইমোশনাল অনেক ক্ষেত্রে জড়িত। সো এই প্রিন্যাটাল বেবিটা আসলে পৃথিবীতে আসবে কি না অনেক সময় বাবা মা ফ্যামিলি ডিসিশন নেয়। প্রিন্যাটাল স্ক্রিনিং কিন্তু আমাদের দেশে এখন নাই।
এই জেনোফ্যাক্স প্রথম এটা চালু করলো। সো সেক্ষেথে আমরা কি করি, অ্যামনিওটিক ফ্লুইডটা নিয়ে আমরা এনজিএস টেকনোলজির মাধ্যমে আমরা কি করি, তখন আমরা সিকোয়েন্সিং করে আমরা দেখি যে আমরা এই বিটা থ্যালাসেমিয়া এবং আলফা থ্যালাসেমিয়ার যে জিনটা আছে, এই জিনটা আসলে বেবির ক্ষেত্রে এটা আসলে মিউটেটেড, মানে চেঞ্জ আছে কিনা। যদি আমরা দেখি যে চেঞ্জ আছে, তাহলে কিন্তু সাথে সাথেই আমরা এটা উইদিন আমরা হচ্ছে মানে 2 উইক্সের মধ্যে আমরা বলে দেবো, যে কারণ এটা স্যাম্পল কালেকশন প্রসেসটা অ্যারাউন্ড 2 উইক্সের ব্যাপার। আমরা কিন্তু প্যারেন্টসকে বলে দেবো বা ফ্যামিলিকে বলে দেবো যে হচ্ছে আসলে আপনার বেবির কিন্তু থ্যালাসেমিয়া মেজর হওয়ার চান্স আছে। ওকে, কারণ এই এনজিএস এর মাধ্যমে আমরা বলতে পারবো যে এটা মেজর থ্যালাসেমিয়া কিনা, সিভিয়ার কিনা। যদি হয় তখন প্যারেন্টস কিন্তু ডিসিশন নেবে যে আসলে আমি আসলে এই বেবিটাকে ক্যারি করব কি করব না। কারণ প্রত্যেকেই জানে যে একটা থ্যালাসেমিক বেবি যদি সিভিয়ার হয়, সারা জীবন তাকে ব্লাড ট্রান্সফিউশনে যেতে হবে, সারা জীবন ফ্যামিলিকে হসপিটালে দৌড়াতে হবে। সো তখন এটা কিন্তু ফ্যামিলির চয়েস যে আমরা কন্টিনিউ। কিন্তু আমি কিন্তু এই প্রিনেটাল ডায়াগনোসিস যেটা, এইটা কিন্তু আমি কনভেনশনাল হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস দিয়ে কখনোই করতে পারবো না, ইম্পসিবল। ওকে, সো এইটার ক্ষেত্রে কিন্তু এইটার একটা বড় অ্যাডভান্টেজ। আরেকটা যেটা হচ্ছে যে আমরা যেটা টোটাল প্রসেসটা ইউজ করি, এখানেও আমাদের এআই পাইপলাইনটা ডেভেলপ করা। সো এখানে যেটা হয়, ওই যে আমরা বললাম যে আমরা সিঙ্গেল নিউক্লিওটাইড মানে একটা লেটারের যদি চেঞ্জ হয়, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপর হচ্ছে কোনো যদি ইনসার্শন হয়, অনেক সময় জিনগুলো আমরা দেখালাম তার মধ্যে মধ্যে কিছু লেটার অটোমেটিক ইনসার্ট করে, শুধু যে ডিলিট হয়ে যায় তাই না, কিছু ইনসার্ট করে, এটাও তো অ্যাবনর্মাল জিনিস। তখন হিমোগ্লোবিনটা নর্মাল হওয়ার কথা, নর্মাল হিমোগ্লোবিন হয় না, এবং এর ফলে কিন্তু থ্যালাসেমিক পেশেন্ট ডেভেলপ করে। ওকে, সো সেটা এই ইনসার্শন ডিলিশন এইটাও ডিটারমাইন করে। কপি নাম্বার বলা হয় যে কপি থাকার কথা, অনেক সময় কপি নাম্বারটা কম বেশি হয়, এটাও অ্যাবনর্মাল। সো এইটা কিন্তু হচ্ছে আমার নর্মাল যে ডায়াগনোসিস যেটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এটাতে সম্ভব নয়। এই কারণেই এনজিএস যেটা আমরা বলতেছি নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেকনোলজি, এইটার ক্ষেত্রে এই জন্য ইউনিক যে আমি যদি আমার কোনো হিডেন কেরিয়ার থাকে বা সাইলেন্ট কেরিয়ার থাকে প্রিন্যাটাল, তাদেরকে আমরা সহজে এটা থেকে আইডেন্টিফাই করতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের আসলে কেন এগুলো তো আমি কথা আপনাদের অলরেডি বললাম যে আসলে যেটা আমাদের সাইলেন্ট কেরিয়ারটা, পয়েন্ট মিউটেশন, ডিলেশন, এগুলো যেগুলো নর্মাল ডায়াগনোসিসে সম্ভব না, সবগুলো এটা দিয়ে আমরা করতে পারবো। তো সবগুলো এখানে বলা আছে। এখন হচ্ছে যে অ্যাডভান্টেজটা কি। ওকে, ওই যে প্রথম অ্যাডভান্টেজ আমরা যেটা বললাম, আমাদের যে কনভেনশনাল যে ট্রিটমেন্টটা আছে মানে ডায়াগনোসিস ওয়েটা আছে হিমোগ্লোবিনের, কারণ ইলেকট্রোফোরেসিস আমি যতদূর জানি, আমি ফিজিশিয়ান না, যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এবং সিভিসির প্যাটার্নটা দেখেই মনে হয় থ্যালাসেমিক পেশেন্টটা আইডেন্টিফাই করা হয়। সো যেটা হচ্ছে সাইলেন্ট কেরিয়ার, যেটা এইটাতে আইডেন্টিফাই শুধুমাত্র মানে আমরা এনজিএস দিয়েই করতে পারি, আমরা ইলেকট্রোফোরেসিস দিয়ে পারতে না। এবং এর ফলে যেটা হয় যে যদি কোনো থ্যালাসেমিয়া মেজর বার্থ মানে প্রিনেটাল বেবি থাকে, তাকে আমরা কিন্তু আইডেন্টিফাই ইনিশিয়ালি করতে পারবো মায়ের গর্ভে থাকতেই, প্রেগনেন্ট অবস্থায়। সো তখন বা ফ্যামিলি তখন ডিসিশন নিতে পারে। সো এটা একটা অ্যাডভান্টেজ তার। তারপরে যেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি আর ট্রান্সফিউশন যদি হয়, সেক্ষেত্রে রেজাল্টটা প্রপারলি দেয় না। এক্ষেত্রে এখানে কোনো প্রবলেমই নাই। কোনো একজন কেরিয়ার আছে, নর্মাল কেরিয়ার, শুধু যে প্রিন্যাটাল তা না, নর্মাল কেরিয়ার যদি চায়, তার যদি ব্লাড ট্রান্সফিউশন হয়, আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তার ক্ষেত্রে রেজাল্ট আমরা 100% একুরেট মানে একেবারে রিলায়েবল রেজাল্ট পাবো এনি টাইমে। ওকে, তারপরে যেটা হচ্ছে যে আমাদের কিছু আছে যে কমপ্লেক্স মিউটেশন, কমপ্লেক্স চেঞ্জ, মিউটেশন মানে চেঞ্জ যেটা আলফা গ্লোবিন এবং বিটা গ্লোবিন জিন দুইটাতেই হয়, যেটা হচ্ছে ইলেকট্রোফোরেসিসে সম্ভব না। এই কমপ্লেক্স চেঞ্জগুলো আমাদের সোসাইটিতে এটা আসলে নোটিসডই না, এই কমপ্লেক্স, কারণ ইলেকট্রোফোরেসিসে ধরা পড়ে না। সো যেহেতু ধরা পড়ে না, ডক্টর কিন্তু চিন্তা করে নেয় যে হ্যাঁ তার নাই বা তার আসলে প্রবলেমটা অত সিভিয়ার না। এই যে কমপ্লেক্স যে চেঞ্জটা আমরা বলতেছি, মিউটেশনটা, এইটা শুধুমাত্র কিন্তু আমাদের এনজিএস টেকনোলজির মাধ্যমে সম্ভব। সো এখন যদি আমরা এই টেস্টটা ফ্রিকোয়েন্ট চালু করি, দেখবো যে এই কমপ্লেক্স যে চেঞ্জটা, মিউটেশনটা, এটা দেখা যাবে যে অনেক পেশেন্টের মধ্যে আছে। স্টাডি নাই কিন্তু আমাদের বাংলাদেশে, দেশের বাইরে আছে, কিন্তু বাংলাদেশে এই স্টাডিটা কিন্তু নাই। তারপরে হচ্ছে যে ফ্যামিলি স্ক্রিনিং। ওকে, ফ্যামিলির মধ্যে দেখা যাচ্ছে যে থ্যালাসেমিক বাবা মা বা প্যারেন্টসের কেউ আছে, আমরা চিন্তা করি যে সন্তানের মধ্যে কারো আছে কিনা, আমরা হিস্ট্রিটা চেক করি, দেখা গেলো এক ভাইয়ের আছে আরেক ভাইয়ের নাই, বা এক বোনের আছে আরেকজনের নাই। কিন্তু ওই যে বললাম সে কিন্তু সাইলেন্ট কেরিয়ার মেবি। ওকে, কিন্তু সেটা তো আমরা জানি না, আমরা তাকে তো ইগনোর করে দিচ্ছি যে তার নাই। কিন্তু যখন দেখা গেলো পরবর্তীতে তার অনেক কমপ্লিকেশন হলো। সো এই যে ফ্যামিলি স্ক্রিনিংটা, এইটা কিন্তু আমাদের প্রপার ফ্যামিলি স্ক্রিনিংয়ের জন্য কিন্তু এটা দরকার। সো এইটা শুধুমাত্র প্রিন্যাটালের জন্য নয়, কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের জন্য এনজিএস যেটা আমরা বললাম এই প্ল্যাটফর্মে থ্যালাসেমিয়াটা স্ক্রিনিং করা খুব ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা হচ্ছে ওই যেটা বললাম সব মিলে
যে প্রিসিশন মেডিসিন যেটা আমরা বলতেছি। সো এতগুলো যদি আমাদের প্রপারলি সব কিছু হয়, ডক্টরের জন্য খুব কিন্তু ইজি হবে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিতে যাওয়া, যে আসলে আপনার চেঞ্জটা কি, সিভিয়ার না মাইনর, আপনার ফ্যামিলির হিস্ট্রিটা কি, সব কিছু মিলে কিন্তু ডক্টর সুন্দর করে তখন ডায়াগনোসিসে যেতে পারবে, ট্রিটমেন্টে যেতে পারবে। সো এইগুলোর এই অ্যাডভান্টেজগুলো কিন্তু এনজিএস আছে, যেটা আমাদের ইলেকট্রোফোরেসিস মেথডের মধ্যে নেই। তো এটা হচ্ছে আমাদের রিপোর্টের একটা সামারি। সো এই জায়গায় যেটা করা হয়, আমরা কিন্তু এই জায়গায় প্রত্যেকটা এই যে এটা আমাদের বেটা থ্যালাসেমিয়ার জন্য, এটা আলফা থ্যালাসেমিয়া, এটা আলফা। সো কোন জায়গায় কি প্রকারের চেঞ্জগুলো আছে প্রত্যেকটা চেঞ্জ বলে দেই। বলে দেওয়ার পর আমাদের আবার রেজাল্টের একটা পার্টে আমরা কিন্তু ইন্টারপ্রিটেশন পার্টটা এটাও দিয়ে দিই, যে ওই যে রেজাল্টটা আমরা দিলাম, একজন ফিজিশিয়ান স্বাভাবিকভাবে তারা তো ইনজিএস টেকনোলজিটা এখনো জানে না। সো ওই রেজাল্ট থেকে আসলে এই যে যেমন বলা আছে যে আপনার এই জায়গায় মাত্র একটা লেটার চেঞ্জ হয়ে গেছে, সো তখন আমরা তো রেজাল্টেও বলে দিই সে বিটা থ্যালাসেমিক না আলফা থ্যালাসেমিক, সে মেজর না মাইনর। সো এখানে ইন্টারপ্রিটেশনে একজন পেশেন্টও যদি দেখে, সেও কিন্তু বলতে পারবে যে আসলে আমার কি হয়েছে, অ্যাটলিস্ট তার বেসিক একটা আইডিয়া হবে। আর যারা ফিজিশিয়ান তারা তো বুঝতেই পারবে। সো ইন্টারপ্রিটেশনের ডিটেলসটা থাকে, এবং এখানে পুরা জিনিসটা আমরা আরও আমাদের এই থ্যালাসেমিক রিপোর্টটাও কিন্তু মানে মাল্টিপল পেজেস, মোর দ্যান 15 পেজেস। এখানেও আমরা কিন্তু বলে দিই যে আমরা যে অ্যানালাইসিসটা বলছি, কারো যদি জানার ইচ্ছা থাকে যে আসলে আমার কোন জায়গায় চেঞ্জ হয়েছে, চেঞ্জটা কি, রেফারেন্স সহ এই যে আমাদের অ্যানালাইটিক্যাল এভিডেন্সগুলো আমরা এই জায়গায় বলে দিই। এর ফলে যে কেউ এই জায়গা থেকে খুব সুন্দরভাবে আইডিয়া নিতে পারবে আসলে এনজিএস এই রিপোর্টটা কি বলতে চাচ্ছে। নর্মাল রিপোর্টের মতো শুধু পজিটিভ না যে আলফা থ্যালাসেমিক বা বিটা থ্যালাসেমিক, তা না, এভরিথিং ডিটেলস থাকে। ওকে, সো আমরা যদি এখন কনক্লুশনে আসি যে তাহলে আমাদের জেনোফ্যাক্স কি করতেছে, যে আমাদের জেনোমিক স্ক্রিন যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্ট যেটা আমরা বললাম গাট মাইক্রোবস বা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এই ডাটাগুলো দিতে কি করতেছে, ডাইভার্স পপুলেশন। কারণ আমাদের জেনোফ্যাক্স কিন্তু অস্ট্রেলিয়াতে আছে, জেনোফ্যাক্স ইউএসএতে আছে, এবং এটা হলো জেনোফ্যাক্স বাংলাদেশ। সো আমরা কিন্তু আমাদের একটা রিসার্চ টিম আছে আলাদা। সো এই ডাটাগুলো দিয়েও আমরা কিন্তু দেখি যে আসলে ডিফারেন্সটা কি, পপুলেশন অনুযায়ী ডিফারেন্সটা কি, এবং সেখান থেকে আসলে আমরা থেরাপিউটিক ডেভেলপমেন্টে যাই, যে আসলে পপুলেশন টু পপুলেশন থেরাপিউটিক ডেভেলপমেন্টটা কি হতে পারে। আরেকটা যেটা আমরা যাই, প্রোডাক্টটা ইমপ্রুভ করার ক্ষেত্রে আসলে আমাদের কোনো ল্যাকিংস আসে কিনা, সেটা ইমপ্রুভ করব কিনা, তার ডেভেলপমেন্টটা কতটুকু দরকার, এবং ফাইনালি যেটা গোল আমাদের সবগুলো ওই পাথ হয়ে এক জায়গায় এসে মিলে, যে পার্সোনালাইজড করা, এবং তার যেটা আমাদের পার্সোনালাইজ নিউট্রিশন, পার্সোনালাইজ ট্রিটমেন্ট, সব জায়গায় এইটাকে কানেক্ট করা, যে প্রত্যেকটা পেশেন্টের জন্য যাতে আমি পার্সোনালাইজ ওয়েতে যে ট্রিটমেন্ট দিতে পারি, যাতে তার ট্রিটমেন্টটা বেস্ট হয়, কমন না হয়, এইটা আমরা করি। ওকে, সো এই যে আমরা যেটা বললাম জেনোফ্যাক্সের, সো জেনোফ্যাক্সের গাট হেলথ আছে, তারপরে জেনেটিক হেলথ ইমপ্রুভমেন্ট আছে। সো এইগুলো সব আমাদের কথা বলা হয়ে গেছে। সো এইগুলো আমাদের জেনোফ্যাক্সের অ্যাপসের একটা পার্ট, এবং আমাদের জেনোফ্যাক্সের যদি আমরা কেউ কন্ট্যাক্ট করতে চাই, আমাদের আসলে 3টা অফিস জেনোফ্যাক্সের, সিডনি, সান ফ্রান্সিসকো আর ঢাকা। এই জায়গায় আমাদের হচ্ছে বাংলাদেশের এইটা, আমার মনে হয় এখানে অলোক সাহেব আছেন, আপনারা আছেন। সো সবাই, সো এখান থেকে ওনাদের কাছে কমিউনিকেশন করলেই এটা আসলে হবে, মানে জেনোফ্যাক্সের সার্ভিসটা পাওয়া যাবে। সো টোটাল হচ্ছে যে জেনোফ্যাক্স আসলে ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, যে হেলথ ডায়াগনোসিসের একটা নেক্সট ডাইমেনশনে নিয়ে যাওয়ার। সো হোপ যে আপনারাও সবাই এটার মাধ্যমে উপকৃত হবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।